আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো আজকে হচ্ছে আমরা এক্সেল লেকচার শুরু করব। এক্সেল ফর টুডে। তো এক্সেল হচ্ছে মাইক্রোসফট এক্সেল মূলত মাইক্রোসফট অফিসের একটি সফটওয়্যার বা হচ্ছে প্রোগ্রাম বলা যেতে পারে। তো মাইক্রোসফট অফিসের বেশ কিছু প্রোগ্রাম আছে যেগুলো আমরা বিভিন্ন ক্ষেত্রে ইউজ করে থাকি। তো এক্সেল মূলত ডাটাবেস ম্যানেজমেন্টের জন্য আমরা এক্সেল ব্যবহার করে থাকি। ঠিক আছে, আমরা আজকে এক্সেলের প্রথম লেকচারটা শুরু করব। তো প্রথমেই আসি আউটলাইন। তো আউটলাইনের মধ্যে আছে যে ইন্টারফেস, ডাটা এন্ট্রি, সেল মার্জ, রিডু, আনডু, টেক্সট রাইটিং, ফরম্যাটিং। তো এই বিষয়গুলো একটা একটা করে আমরা সামনে দেখব। তো প্রথমেই ইন্টারফেস। আমরা যখন এক্সেলটা ওপেন করব তখন বেসিক্যালি এটা এরকম দেখাবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই পাশে বেশ কিছু অপশন দেওয়া আছে এবং পাশাপাশি এখানে আমাদের বেশ কিছু অপশন দেওয়া আছে। তো এইখানে রিসেন্ট থেকে আমরা রিসেন্টলি যে কাজগুলো করব বা যে শিটগুলো নিয়ে আমরা কাজ করব সেই শিটগুলো আমরা রিসেন্ট এখান থেকে দেখতে পারবো। তো অনেক সময় এরকম হয়ে থাকে যে আমরা যখন প্রচুর পরিমাণে এক্সেল ফাইল নিয়ে কাজ করব তখন সেই এক্সেলগুলো মূলত এখানে স্টোর হয় এবং এক্ষেত্রে যখন এটা একটা সময় লিমিট ক্রস করে তখনই যখন নিচে চলে আসে তখন নতুন কোনো এক্সেল ফাইল নিয়ে কাজ করলে নিচেরগুলো চলে যায়। তো এক্ষেত্রে আমরা কি করতে পারি, যেই ফাইলগুলো আমরা সবথেকে বেশি ব্যবহার করে থাকি সেই ফাইলগুলো আমরা খুব সহজে পিন করে রাখতে পারি। যেমন ধরেন এখানে লেকচার 101। তো এটাকে আমি যদি একটু পিন করে দেই তাহলে কি হবে যে এটা অনেক বেশি ফাইল যখন এখানে জমা হবে তখন হয়তো এই ফাইলটা এখান থেকে হাইড হয়ে যাবে। আর এখান থেকে চলে যাওয়া মানে ফাইলটা ডিলিট হওয়া না, এটা আপনার কম্পিউটারের যে ফাইল ম্যানেজার সেখানে স্টোর হয়ে থাকবে, বাট এখান থেকে হাইড হয়ে যাবে। তো এইগুলো আমরা পিন করে রাখলে যেটা সুবিধা হবে সেটা হচ্ছে আমরা এখান থেকে পিন থেকে এই ফাইলগুলো আমরা দেখতে পারবো। এই যে যেমন দেখা যাচ্ছে এখানে লেকচার 01 পিন হয়ে আছে। আবার আপনি এইখানে একটা বাটন আছে, এই বাটনে এখানে লেখা আছে যে আনপিন দিস আইটেম ফ্রম দি লিস্ট। তো এটাতে ক্লিক করে আমরা সহজে এখান থেকে পিনটাকে আনপিন করতে পারি, আবার ওখান থেকে রিসেন্ট থেকে পিন করতে পারি। তো এরপরে এখানে হচ্ছে নিউ অথবা যে ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক। নিউ অথবা ব্ল্যাঙ্ক ওয়ার্কবুকে যখন আপনি ক্লিক করবেন তখন নতুন একটা শিট ওপেন হবে, এটা হচ্ছে শিট 01। আবার ফাইল থেকে আমরা কি করতে পারবো, এই যে নিউতে ক্লিক করে আমি এখান থেকে ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক থেকেও শিট নিতে পারবো। ঠিক আছে, তো এইখানে একটা বিষয় সেটা হচ্ছে যে আমরা যখন নতুন কোনো শিট নিব তখন আমাদের এরকম একটা ইন্টারফেস দেখাবে। তো প্রথমে আমাদের এই ইন্টারফেসের পরিচয়টা একটু জানা জরুরি যে কোনটাকে কি বলে। যেমন প্রথমে আমরা যেটা দেখতে পাচ্ছি এটাকে বলা হয় কুইক অ্যাক্সেস টুলবার। তো আমরা এগুলোকে কি করতে পারি, কাস্টমাইজ করতে পারি। যেমন এখানে বেশ কিছু অপশন বা টুলস এখানে অন করা আছে যেগুলোর পাশে হচ্ছে চেকমার্ক দেওয়া আছে, বাট আমি চাইলে যেমন এই যে নিউ এখানে যদি চেকমার্কটা অন করে দেয় তাহলে কি হবে, এখানে দেখেন একটা নতুন বাটন ওপেন হবে এবং এই বাটনে ক্লিক করলে আমি নতুন আরেকটা ফাইল ওপেন করতে পারবো, আরেকটা ব্ল্যাঙ্ক ওয়ার্কশিট এক্সেল শিট ওপেন করতে পারবো। ঠিক আছে, তো এগুলো হচ্ছে কুইক অ্যাক্সেস টুলবার যেগুলো আমরা কাস্টমাইজ করতে পারবো, অর্থাৎ আপনি চাইলে এটাকে একটাকে অফ করে রাখতে পারেন, অন করতে পারেন। ঠিক আছে, এরপরে এই যে এইখানে উপরে যেটা দেখাচ্ছে বুক 02, এই বুক 02 হচ্ছে এই এক্সেল ফাইলের নাম। যদিও আমরা এখন এটাকে সেভ করে নিই, যখন আমরা এটাকে সেভ করব তখন সেই নাম এখানে দেখাবে এবং এই পাশে আমার লগ ইন ইনফরমেশন বেশ কিছু অপশন দেওয়া আছে। এবং এরপরে আমাদের এই যে যেটা দেখতে পাচ্ছি এই পুরো অংশটাকে বলা হয় রিবন। তো এই রিবনকে আমরা এখান থেকে কোলাপস করতে পারি, আবার এটাকে এখান থেকে হোম থেকে আবার অন করতে পারি। বাট আপনি যখন একবার কোলাপস করবেন তখন মাঝখানে যদি কোথাও ক্লিক করেন তাহলে যেটা হবে ওইটা আবার কোলাপস হয়ে যাবে। এই জন্য আমরা যদি এটাকে এখানে সেট করে রাখতে চাই তাহলে জাস্ট ওই পিন বাটনে ক্লিক করলে এটা সেট হয়ে যাবে। আচ্ছা, তো রিবনের ভিতরে এই যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো প্রত্যেকটা এক একটা ট্যাব, যেমন হোম ট্যাব, ইনসার্ট, তারপর ড্র, পেজ লেআউট। তো আমরা প্রত্যেকটা ট্যাবের আন্ডারে আবার বেশ কিছু গ্রুপ আছে, যেমন এটা হচ্ছে ক্লিপবোর্ড, তারপর হচ্ছে ফন্ট, তারপর হচ্ছে অ্যালাইনমেন্ট, নাম্বার। তো প্রত্যেকটা গ্রুপের আন্ডার আবার বেশ কিছু ছোটো ছোটো টুলস আছে যেগুলোর এক একটা এক এক রকমের কাজ করে থাকে, যেগুলো আমরা আস্তে আস্তে সামনে দেখব। এরপরে আসি, এটা হচ্ছে আমাদের নেম বার, যেখানে আমাদের প্রত্যেকটা সেলের কিন্তু একটা নাম আছে যেই নামটা এখানে শো করে, এবং এটা হচ্ছে আমাদের ফর্মুলা বার।
আমরা যখন কোনো ফর্মুলা নিয়ে কাজ করব বা কোনো ফর্মুলা লিখব তখন সেটা এখানে আমরা সেই ফর্মুলাটা দেখতে পারবো। ইভেন আপনি যখন কোনো লেখা এখানে টাইপ করবেন তখনও সেটা আপনি এখানে দেখতে পারবেন, এবং এখান থেকে যখন ডিলিট করে দেবেন তাহলে এখান থেকেও ডিলিট হয়ে যাবে। আচ্ছা, এরপরে এইগুলোকে প্রত্যেকটাকে বলা হয় এক একটা কলাম, এ কলাম, বি কলাম, এবং কলামের নামগুলো এ থেকে জেড পর্যন্ত আছে, এবং এরপরে আরও অনেক কলাম আছে যেগুলোতে মাল্টিপল নামে নামকরণ করা আছে, যেমন এ বি, এ সি, এরকম। আর এগুলো হচ্ছে প্রত্যেকটা এক একটা রো, এবং রোগুলো 1 থেকে শুরু করে প্রচুর পরিমাণে রো আছে, এখানে খুব সম্ভবত 10 লাখের অধিক রো আছে প্রত্যেকটা কলামে, এবং এই কলামের এগুলোকে বলা হয় সেল। প্রত্যেকটা হচ্ছে সেল, যেই সেলের মধ্যে আমরা কাজগুলো করব বা বিভিন্ন ডাটা এন্ট্রি করব, ঠিক আছে। এরপরে নিচে যেটা দেখা যাচ্ছে এটাকে বলা হয় শিট, যেটা শিট 1। এটাকে আমরা চাইলে ডাবল ক্লিক করে নাম চেঞ্জ করতে পারি। যেমন আমি যদি এটাকে ডাবল ক্লিক করি তাহলে এরকম অবস্থায় থাকবে। এখন যদি এখানে কোনো একটা নাম দেই, ফর এক্সাম্পল টেস্ট, তাহলে এই টেস্ট লেখাটা এখানে চলে আসবে। আচ্ছা, এরপরে এখানে প্লাস থেকে আমরা নতুন করে শিট ওপেন করতে পারবো। এই যে এখান থেকে প্লাসে ক্লিক করলে নতুন করে শিট ওপেন হবে, এবং সেগুলোর নামও আমরা খুব ইজিলি এখান থেকে চেঞ্জ করতে পারবো, ঠিক আছে। আচ্ছা, এরপরে এখানে আরও কয়েকটা বাটন আছে, যে বাটনগুলোর মধ্যে এটা হচ্ছে নর্মাল ভিউ বাটন, এটা হচ্ছে পেজ লেআউট, যে বাটনে ক্লিক করলে আমরা পেজ আকারে এক্সেল যে শিটগুলো এগুলোকে আমরা পেজ আকারে দেখতে পারবো। এবং তারপরে আসে হচ্ছে এটা হচ্ছে পেজ ব্রেক প্রিভিউ। তো মেইনলি আমরা হচ্ছে পেজ লেআউট দিয়ে কাজ করে থাকি, নর্মালি কাজ করি, তারপর যখন আমরা এটাকে প্রিন্টেবল করতে চাই তখন এটাকে পেজ লেআউট দিয়ে আমরা কাজ করি। আচ্ছা, এরপরে এই পাশে যে বাটনটা আছে এটার মাধ্যমে আমরা কি করতে পারি, এটার মাধ্যমে আমরা ফাইল মানে শিটটাকে ছোটো বড় করতে পারি, অথবা আমরা কন্ট্রোল চেপে ধরে মাউসের যে হুইল বা চাকা আছে এটাকে যদি আমরা উপর নিচে করি তাহলে এটা ছোটো বড় করতে পারবো। আর এগুলোকে বলা হয় স্ক্রল বার, যে বারের মাধ্যমে আমরা উপর নিচ করতে পারবো, এবং এটার মাধ্যমে আমরা ডানে বামে করতে পারবো, ঠিক আছে। তো এতটুকু ছিল মোটামুটি এক্সেলের ইন্টারফেস। আমরা এর পরবর্তীতে যে টপিকটা দেখব সেটা হচ্ছে ডাটা এন্ট্রি। ডাটা এন্ট্রি বলতে বোঝানো হচ্ছে যে আমরা যখন কোনো একটা সেলের মধ্যে লেখালেখি করব, যেমন আমি এখানে কিছু একটা লিখতেছি, তার মানে কি একটা ডাটাকে এন্ট্রি করতেছি বা প্রবেশ করাচ্ছি। তো এইভাবে আমরা নাম্বার লিখতে পারি বা যে কোনো টেক্সট আমরা লিখতে পারি। সো এগুলোর মাধ্যমে আমরা কি করি, ডাটা এন্ট্রি করে থাকি। আচ্ছা, এরপরে সেল মার্জ। এখন আমরা দেখব সেল মার্জ কীভাবে কাজ করে। আচ্ছা, তার আগে আমি একটু 1 বাই 1 শিট আকারে যাই। প্রথমে আমরা ইন্টারফেস আইডিয়া, আউটলাইন, যেগুলো আমরা মূলত শিখব। ইন্টারফেস আইডিয়া, যেটা আমি কিছুক্ষণ আগে আপনাদের যে ইন্টারফেসের যে আইডিয়াটা দিয়েছি কোনটাকে কি বলে। এরপরে হচ্ছে ডাটা এন্ট্রি, এই যেমন আমরা এখানে ডাটা এন্ট্রি করে থাকি। তো এইগুলো ডাটা এন্ট্রিটা আরেকটু বিস্তারিত আমরা দেখব। তো এখানে বেশ কিছু নাম্বার দেওয়া আছে। আমি যদি একটু এটাকে জুম করে দেখাই, যে প্রথমে যেটা আছে সেটা হচ্ছে ইন্টিজার নাম্বার, অর্থাৎ 1 থেকে শুরু করে যে কোনো পূর্ণ সংখ্যাই হচ্ছে ইন্টিজার, যার অর্থ হচ্ছে ইন্টিজার মানে হচ্ছে পূর্ণ সংখ্যা। তো কোনো পূর্ণ সংখ্যা আসলেই সেটা হচ্ছে ইন্টিজার। তো আমরা এই সিরিজগুলো কিন্তু খুব সহজেই আমরা বানাইতে পারবো। কিভাবে এই সিরিজগুলো বানাবো, যেমন এখানে 1, এখানে 2, অবশ্যই আপনাকে 1 2 লিখতে হবে। দুইটা লেখার পরে এই দুইটাকে এইভাবে সিলেক্ট করতে হবে টেনে ধরে, তারপরে এখান থেকে যদি আমি টান দেই তাহলে কি হবে, এটা একটা ইন্টিজার নাম্বার দেবে, যেটা 1 থেকে 11 পর্যন্ত। আচ্ছা, এরপরে এটা হচ্ছে ওয়ার্ড নাম্বার। ওয়ার্ড নাম্বারটা মানে হচ্ছে যেগুলো হচ্ছে বিজোড় নাম্বার। তো বিজোড় নাম্বার যদি আপনি লিখতে চান তাহলে এখানে যেটা করবেন 1 আর এখানে 3, তার মানে 1 3, এইভাবে যখন আপনি টান দিবেন তাহলে কি হবে 1 3 5 7 11 13, এইভাবে আপনাকে একটা সিরিজ দিবে, অর্থাৎ বিজোড় সংখ্যাগুলো এভাবে দিবে। এগুলো হচ্ছে ইভেন নাম্বার বা হচ্ছে জোড় নাম্বার। যেমন আপনি যদি এখানে 2 দেন, এখানে যদি 4 দেন, তারপরে যদি এখান থেকে টান দেন তাহলে কি করবে, এটা আপনাকে 2 4 6 8 এভাবে জোড় সংখ্যা দিবে। এরপরে যদি আপনি চান যে রিপিটেড নাম্বার মানে যেমন 1 দিয়ে যদি আপনি টান দেন তাহলে সেটা কি হবে, পুরোটাই 1 হয়ে যাবে। আবার যদি আপনি এখানে 50 দিয়ে টান দেন তাহলে কি হবে, পুরোটাই 50 হয়ে যাবে। তো যে কোনো নাম্বার আপনি রিপিটেডলি করতে হলে একটা লিখবেন, তারপরে টান দিবেন, তাহলে সেটা রিপিট হবে। আশা করি বুঝতে পারছেন। এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে সেল মার্জ। আচ্ছা, সেল মার্জ মানে হচ্ছে যে কয়েকটি সেলকে একত্রিত করার জন্য আমরা সেল মার্জ ব্যবহার করে থাকি। যেমন আপনি এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এখানে একটা ডাটা দেওয়া আছে, এটা ছোট্ট একটা ডাটা যেখানে বেশ কিছু তথ্য এখানে দেওয়া আছে। যে প্রথমে এক্সাম্পল দেওয়া যে অ্যামাউন্ট, প্রোডাক্ট এবং বেশ
তিনটি প্রোডাক্টের নাম অ্যাপেল, অরেঞ্জ, ম্যাঙ্গো, যেগুলো এখানে হয়তো খুব সম্ভবত প্রাইসটা দেওয়া আছে, যদিও এখানে কোনো হেডিং মেনশন করা নাই। তো আমরা চাচ্ছি যে এই অ্যামাউন্টটাকে পুরোটাকে কি করতে, একটা সেলে নিয়ে যেতে। তো একটা সেলে নিতে হলে এটাকে পুরোটাকে সিলেক্ট করে আমি এই মার্জে ক্লিক করব, তাহলে এটা মার্জ হয়ে যাবে। এইখানে বাটনে ক্লিক করলে মার্জ হবে, এবং এই তিনটাকে নিয়ে আমি একটা করতে চাইলে এখান থেকে আবার মার্জ করব, তাহলে এটা মার্জ হয়ে যাবে। তো এভাবে আমরা মার্জ করতে পারি। এছাড়া আমরা আরও বেশ কিছু মার্জ এখানে দেখব, আরও কয়েকভাবে আমরা মার্জ করতে পারি। যেমন 3 প্রকার মার্জ মূলত আমরা করে থাকি। একটা হচ্ছে প্রথমে মার্জ অ্যান্ড সেন্টার, অর্থাৎ মার্জ অ্যান্ড সেন্টার হচ্ছে যখন আপনি কয়েকটা সেলকে একত্রিত করবেন তখন সেইটা মার্জ অ্যান্ড সেন্টার হবে, এবং সেই লেখাগুলোকে মিডিল বরাবর এটা লেখা হবে। এবং এটা করার জন্য যেমন আমি পাশে আরেকটা করে দেখাই, এখানে পুরোটাকে সিলেক্ট করলাম, এই যে মার্জ অ্যান্ড সেন্টার, এটা ক্লিক করলেই মার্জ হবে এবং সেন্টার থেকে লেখাগুলো লেখা হবে। এরপরে আরেকটা মার্জ হচ্ছে মার্জ সেল। মার্জ সেলটা মূলত হচ্ছে যে অনেকটা মার্জ সেন্টারের মতোই, এই যে এখানে ছোট্ট একটা বাটন আছে, এই বাটনে ক্লিক করে এখান থেকে আমরা মার্জ সেল ক্লিক করলে তখন মার্জ হবে। পার্থক্যটা হচ্ছে এটা জাস্ট শুধু লেখাগুলো লেফট থেকে লেখা আসবে। এরপরে আরেকটা মার্জ আছে মার্জ অ্যাক্রস। অ্যাক্রস মার্জগুলো হচ্ছে বরাবর, দেখেন না প্রত্যেকটা আলাদা আলাদা মার্জ হয়েছে, তার মানে আমরা কয়েকটা সেলকে একত্রিত করে এইভাবে মার্জ অ্যাক্রস করলে তখন কি হবে, এগুলো মার্জ অ্যাক্রস হবে। আর এখানে কি করা হয়েছে, একটু বর্ডার অ্যাড করা হয়েছে, যেই বর্ডারটা আমরা কিছুক্ষণ পরেই আমরা ফরম্যাটিংয়ে গিয়ে বর্ডারগুলো দেখতে পারবো। আচ্ছা, এই 3 প্রকার মার্জ ব্যবহার করে থাকি। এছাড়া যদি আপনি কোনো মার্জকে উঠাই দিতে চান, যেমন ধরেন আমি এই মার্জটাকে উঠাই দিতে চাচ্ছি, তাহলে কি করব, এই যেহেতু দেখেন এখানে একটা ব্যাপার লক্ষণীয় আছে, যেমন আমি যদি এখানে কোনো সেলে ক্লিক করি তাহলে এটা কিন্তু মার্জ কিন্তু অন অবস্থায় নাই, অর্থাৎ দেখেন এটা কিন্তু হাইলাইট অবস্থায় নাই, বাট এখানে ক্লিক করলে এটা কিন্তু হাইলাইট দেখাচ্ছে। বাইরে ক্লিক করলেই মার্জ সেলটা হাইলাইট নাই, ভিতরে ক্লিক করি হাইলাইট, তার মানে এটা মার্জ করা আছে। এখন এইটার উপরেই আমি ক্লিক করলেই আনমার্জ হয়ে যাবে। অথবা আপনি আরেকটা কাজ করতে পারেন, আমি একটু কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে যাই, এইখান থেকে মার্জ সেলে ক্লিক করলে এখান থেকে আনমার্জ করলে আনমার্জ হয়ে যাবে। অথবা মার্জ করা কোনো সেলকে যেহেতু মার্জ করা আছে হাইলাইট দেখাচ্ছে, তার মানে এখানে ক্লিক করলে আবার এটা আনমার্জ হয়ে যাবে। সো এইভাবে আমরা আনমার্জ করতে পারি। এরপরে আমরা দেখব হচ্ছে রিডু আনডু। তো রিডু আনডুটা হচ্ছে যখন আপনি কোনো লেখা লিখবেন, যেমন ধরেন আমি এটাকে একটু বড় করে এখানে দেখাই, আমি কিছু নাম্বার এখানে লিখব, যে এটাকে লিখলাম হচ্ছে 45, তারপরে লিখলাম হচ্ছে 75, তারপরে লিখলাম হচ্ছে 96, এরপরে 25। তো আমি এখানে বেশ কয়েকটা নাম্বার লিখলাম। এখন আমি চাচ্ছি যে আমি এটা পিছনে যেতে চাচ্ছি, তাহলে কি করব, কন্ট্রোল জেড দিবেন, তাহলে একটা করে পিছনে যাবেন। কন্ট্রোল জেড দিলাম, দেখেন 75 চলে গেল, আরেকটা কন্ট্রোল জেড দেই 25 চলে গেল, আরেকটা কন্ট্রোল জেড দেই, এভাবে একটা একটা করে কন্ট্রোল জেড দিলে একটা একটা করে পিছনে আসবে। আবার যদি আপনি সামনে আসতে চান তাহলে কন্ট্রোল ওয়াই দিলে সামনে আসবে। এখন এই যে 75-এর পরে কিন্তু কন্ট্রোল ওয়াই দিলে আর কাজ করতেছে না, কারণ এরপরে আমি আর কোনো কাজ করি নাই। যদি আপনি এরপরে আরও কাজ করতেন তাহলে সেগুলো এখান থেকে আনমার্জ ব্যাকে চলে আসতো। তো আপনারা যখন ব্যাকে আসবেন বা সামনে যাবেন, এটার জন্য আমরা রিডু আনডু ব্যবহার করতে পারি। এই রিডু আনডু আরেকভাবে ব্যবহার করা যায়, মূলত এই যে এখানের থেকে, যেমন দেখেন এখানে ক্লিক করলে আমার আনডু হচ্ছে, এই যে আনডু হচ্ছে, আবার এটার মাধ্যমে আমি আবার সামনে আগাতে পারতেছি, রিডু করতে পারতেছি। এরপরে আসে টেক্সট রাইটিং। তো আমরা টেক্সটগুলো লেখার ক্ষেত্রে আমরা টেক্সটগুলো কীভাবে লিখি, অনেকভাবে লিখি। তো এখানে আমরা ফরম্যাটিংয়ে আরও এটার বিস্তারিত দেখব। জাস্ট টেক্সট রাইটিং বলতে আমি এখানে যখন ডাটা এন্ট্রি বা টেক্সটগুলোকে কীভাবে লেখা হয় এটা বোঝাচ্ছি, এবং আমি যদি এটাকে বড় করি তাহলে দেখতে পারবেন টেক্সটগুলো লেফট অ্যালাইন, মানে বাম পাশ থেকে এটা শুরু হয়। এরপরে আমরা দেখব ডাটা ইনপুট এবং ফরম্যাটিং। সো ডাটা ইনপুট এবং ফরম্যাটিংয়ের ক্ষেত্রে আমরা কিভাবে ডাটা ইনপুট এবং ফরম্যাটিং করতে পারি। ডাটা ইনপুট বলতে আমরা কোনো একটা ডাটাকে এই যে এন্ট্রি করলাম বা প্রবেশ করালাম, এবং এটাকে কিভাবে আমরা এখন ফরম্যাটিং করতে পারি বা ডিজাইন করতে পারি অথবা সাজাতে পারি। তো এখানে আমার কিছু ডাটা দেওয়া আছে, যেই ডাটাগুলোকে কি করব, এখানে কি করা হয়েছে, এখানে একটা কালার ইউজ করা হয়েছে ব্যাকগ্রাউন্ডে, বর্ডার ইউজ করা হয়েছে এবং অ্যালাইনমেন্টগুলোকে পরিবর্তন করা হয়েছে। তো মূলত আমরা ফরম্যাটিং করি এখানে ফন্টের অপশন এবং অ্যালাইনমেন্ট থেকে, অ্যালাইনমেন্ট এবং ফন্ট ব্যবহার করে, অ্যালাইনমেন্ট গ্রুপ এবং ফন্ট গ্রুপ। তো এখানে অনেকগুলো ছোটো ছোটো টুলস আছে, যেমন ধরেন আপনি যদি এই সবগুলোকে বোল্ড করতে চান তাহলে এখানে বোল্ডে ক্লিক করলে এটা বোল্ড হয়ে যাবে। যদি ইতালিক করতে চান আইতে ক্লিক করলে ইতালিক হয়ে যাবে। আর একটু জুম করে দেখাই, যদি আন্ডারলাইন করতে চান ক্লিক করলে নিচে একটা আন্ডারলাইন হবে,
যদি ডাবল আন্ডারলাইন করতে চান তাহলে এখান থেকে ডাবল আন্ডারলাইন দিতে পারেন, অর্থাৎ দেখেন এখানে প্রত্যেকটার আগে ডাবল আন্ডারলাইন হয়ে গেছে। যদি আবার এগুলো উঠাই দিতে চান তাহলে আবার এগুলো ক্লিক করে উঠাই দিতে পারেন, ঠিক আছে। এরপরে আমরা দেখব বর্ডার করা, যেমন এগুলো অলরেডি বর্ডার করা আছে, আমি যদি বর্ডারটাকে উঠাই দিতে চাই তাহলে এখান থেকে নো বর্ডার করে দেবো, তাহলে বর্ডারগুলো চলে যাবে। যদি বর্ডার করতে চান আবার পুরোটাকে সিলেক্ট করবেন, যতটুকু অংশ সিলেক্ট করবেন ততটুকু বর্ডার হবে। সো অল বর্ডার করে দিলাম, এখন অল বর্ডার হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা, এরপরে এই যে আমি যে পিছনের কালারটা দিছি, এই কালারটা কিভাবে দিছি, যেমন আমি চাচ্ছি এই অংশটুকু কালার দিতে, তো এটাকে আমি সিলেক্ট করলাম, তারপর আমি যেটা করবে এখান থেকে এই যে একটা কালার দিয়ে দিলাম, বা আমি যে কোনো একটা কালার দিতে পারি, এই অপশন থেকে আপনি যে কোনো কালার দিতে পারেন, তবে অবশ্যই এই ক্ষেত্রে আপনাকে সিলেক্ট করতে হবে, সিলেক্ট না করলে এটা কাজ করবে না। এরপরে টেক্সটগুলোর কালার, মানে হচ্ছে যে লেখাগুলো আছে এই টেক্সটগুলোর কালার যদি আপনি চেঞ্জ করতে চান, ফর এক্সাম্পল আমি এই মাঝখানের টেক্সটগুলোর কালারটাকে চেঞ্জ করব, তাহলে সিলেক্ট করলাম অ্যান্ড দেন এখান থেকে যে কোনো একটা কালার আমি দিতে পারি, যেমন ধরেন এখান থেকে আমি এরকম একটা কালার দিয়ে দিলাম, তো এই কালারটা চেঞ্জ হয়ে গেল। আচ্ছা, এরপরে এমন হতে পারে যে আপনাকে এই লেখাগুলো বড় করা লাগতে পারে, তো সেক্ষেত্রে আমরা কি করি, এই যে এখান থেকে সাইজটাকে বড় ছোটো করতে পারবো। দেখেন অনেক বেশি বড় করলে সেলগুলো মাঝখানে থাকবে না, এটা বাইরে চলে যাচ্ছে, যেটা আমরা পরবর্তীতে বড় করতে পারবো, যেটা আমরা এরপরেই দেখবো যে কীভাবে আমরা একটা কলামকে বড় ছোটো করতে পারি, ঠিক আছে। তো আমি আপাতত এখান থেকে 14 সাইজ দিলাম, এবং পাশাপাশি আপনারা এই টেক্সটগুলোর স্টাইলকে পরিবর্তন করার জন্য এই যে এখানের স্টাইলে ক্লিক করে এখান থেকে স্টাইল পরিবর্তন করতে পারবেন। আচ্ছা, এরপরে আরেকটা শর্টকাটের মাধ্যমে আমরা টেক্সটগুলো বড় ছোটো করতে পারি, যেমন আমি এখানে লিখলাম হচ্ছে ঢাকা। সো এই লেখাটা লেখার পরে আমরা চাইলে এই যে দুইটা বাটন আছে, একটা হচ্ছে ইনক্রিজ ডিক্রিজ বাটন, এটা হচ্ছে ইনক্রিজ বাটন, যেটার মাধ্যমে আমরা ফন্ট বড় করতে পারি, আবার এটার মাধ্যমে ফন্ট ছোটো করতে পারি, এবং সেটা এই রেশিও বরাবর, এই রেশিও অনুযায়ী ফন্টগুলো বড় ছোটো হয়। আচ্ছা, এরপরে আমরা দেখব হচ্ছে যে কিভাবে আমরা অ্যালাইনমেন্ট করতে পারি। সো অ্যালাইনমেন্ট মূলত হচ্ছে, যেমন ধরেন এখানে আমি কোনো একটা টেক্সট লিখলাম, ফর এক্সাম্পল ঢাকা লিখলাম, এখন এই কলামটাকে বড় করার জন্য যে কাজটা করতে হবে, লেখার পরে এই কলামের বাম পাশে এই যে এরকম একটা আইকন আসবে, এই যে এটা হচ্ছে সিলেক্ট আইকন, এরকম অ্যারো আইকন হচ্ছে সিলেক্ট আইকন, এবং এই মাঝখানে নিলে, এখানে নিলে এই এরকম একটা আইকন দেখাচ্ছে, এটার মাধ্যমে আমরা কি করতে পারবো, এই সেলটাকে মানে কলামটাকে বড় করতে পারবো। তো এটার মাধ্যমে বড় করলাম, এবং আমরা এই দিক থেকে রোটাকে এই দিক বরাবর বড় করতে পারবো। এখন দেখেন এই টেক্সটটা বাম পাশ থেকে আসছে, এখন এটার অ্যালাইনমেন্টটা আমরা ভার্টিক্যালি এবং হরিজন্টালি চেঞ্জ করতে পারবো। ভার্টিক্যালি হচ্ছে লম্বালম্বিভাবে, যেমন উপর থেকে ভার্টিক্যালি এই যে লম্বালম্বি, মিডিল করলাম, টপ করলাম, মিডিল, আবার বটম। আরেকটা হচ্ছে যেমন আমি এটাকে মিডিল রাখলাম, আরেকটা হচ্ছে হরিজন্টালি, যেমন অলরেডি এটা বাম পাশে আছে, মিডিলে করলাম, আবার ডান পাশে করে দিলাম। সো এইভাবে আমরা এটার মাধ্যমে কি করতে পারবো, হরিজন্টালি মিডিল করতে পারবে অ্যালাইনমেন্ট, আর এটার মাধ্যমে ভার্টিক্যালি মিডিল করতে পারবো, ঠিক আছে। আর এই দুইটার মাঝখানে দিলে একদম মিডিল আমাকে দেখাবে। এরপরে আছে ওরিয়েন্টেশন। ওরিয়েন্টেশনটা হচ্ছে, যেমন আমি এখানে লিখলাম আবার যে বাংলাদেশ। সো বাংলাদেশ লেখার পরে যদি চাই যে এটাকে আমি একটু বড় করব, একটু বড় করলাম, দেন এটাকে চাচ্ছি যে একটু ঘোরাই দিতে। সো এই অ্যাঙ্গেল করলে এটা এই অ্যাঙ্গেল হবে, এটা অ্যাঙ্গেল দিয়ে বোঝাচ্ছে কোনটা কোন অ্যাঙ্গেলে হবে। সো এগুলো ইউজ করতে পারি। ভার্টিক্যাল টেক্সট, এটার মাধ্যমে কি হবে, দেখেন আমার টেক্সটগুলো এইভাবে লম্বালম্বি হয়ে গেছে, এবং পুরো টেক্সটটা এখানে ধরে নাই, কারণ হচ্ছে আমার এই রোজ সাইজটা ছোটো। সেক্ষেত্রে আমরা শর্টকাটে যতটুকু স্পেস দরকার এটা অটোমেটিক যাতে নেয়, এই জন্য আমরা এই যে 50-এর নিচে এসে এখানে ডাবল ক্লিক করবে, এরকম যখন একটা আইকন আসবে ডাবল ক্লিক করলে ওটার স্পেসটা নিয়ে নেবে। আর যদি এটাকে আমরা রোটেট টেক্সট আপ করি, তাহলে দেখেন এখানে শুধুমাত্র বাংলাদেশটা, মাঝখানে কোনো স্পেস দিবে না, অর্থাৎ এটা ভার্টিক্যালি হবে না। তো এরপরে আরেকটা হচ্ছে রোটেট টেক্সট ডাউন, মানে জাস্ট ওইটাই একটু ঘুরিয়ে দেওয়া। আবার আপনি চাইলে এটাকে মিডিল করতে পারেন, যেমন এটা আমি মিডিল অ্যালাইন করে দিলাম, ঠিক আছে। আবার এটাকে রোটেট করতে পারবো এই ফরম্যাট সেল অ্যালাইন থেকে, এইখান থেকে আপনি চাইলে অ্যাঙ্গেলে ঘোরাইতে পারবেন। যেমন ধরেন এটা আমি এই যে লিখে দিলাম যে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরবে, ওকে করলাম, তাহলে এটা 45 ডিগ্রি অ্যাঙ্গেল হয়ে গেল। সো এইভাবে আমরা ওরিয়েন্টেশন চেঞ্জ করতে পারি। এরপরে আমরা দেখব হচ্ছে র্যাপ টেক্সট। র্যাপ টেক্সটটা মূলত হচ্ছে যখন আপনি অনেক বড় লেখা লিখবেন, যেমন বাংলাদেশ ইজ আ স্মল
কান্ট্রি। সো এই লেখাটা অনেক বড় হয়ে গেছে, যার কারণে জি কলাম থেকে বের হয়ে বাইরে চলে গেছে, ঠিক আছে। তো বাইরে যাওয়ার কারণে আমরা কি করব, এটাকে র্যাপ টেক্সট করব। সো র্যাপ টেক্সট করার জন্য এই সেলটাকে সিলেক্ট করে এই যে উপর থেকে র্যাপ টেক্সটের বাটনে জাস্ট একটা ক্লিক করব, তাহলে যেটা হবে এটা র্যাপ টেক্সট হবে। বাট আমরা কি করতে পারি, এখন যদি আমি এই কলামটাকে রোটাকে বড় করি তাহলে দেখেন, এবং এদিক থেকে কলাম বড় করলে এটা ভিতরে চলে আসবে। এই যে এখানে ডাবল ক্লিক করি তাহলে অটোমেটিক ও স্পেসটা নিয়ে নেবে, কতটুকু দরকার নিয়ে নেবে। এবং মিডিল অ্যালাইন করলে তখন সেটা মিডিল হবে, লেফট অ্যালাইন করতে পারেন, রাইট অ্যালাইন করতে পারেন, একদম মিডিল এইভাবে করতে পারেন, ঠিক আছে। এক্ষেত্রে আমরা যখন বড় করব তখন দেখবেন যে এটা একদম মিডিলে দেখাচ্ছে। সো এটা কিন্তু র্যাপ টেক্সট। আবার এই র্যাপ টেক্সটে উঠাই দেওয়ার জন্য এই র্যাপ টেক্সটে ক্লিক করব, তাহলে উঠে যাবে। এবং এখানে ডাবল ক্লিক করলে এবং এখানে ডাবল ক্লিক করলে ওর বরাবর চলে আসবে, ঠিক আছে। সো এইভাবে আমরা বড় করতে পারি। বাট অনেক সময় হয় যে আপনার সাইজটা এতটুকুই রাখবে, তখন আমরা র্যাপ টেক্সট করব, তাহলে কি হবে এই সাইজের মধ্যে আমার রোটাকে বড় করে তখন অ্যালাইনমেন্টটা সঠিকভাবে এভাবে করে দিবে। তো মোটামুটি এই ছিল হচ্ছে ফন্ট এবং অ্যালাইনমেন্টের কাজ, যেগুলোর মাধ্যমে আমরা ডিজাইনগুলো করতে পারি, খুব চমৎকারভাবে ডিজাইন করতে পারবো। লাস্টে আমরা আরেকটা বিষয় দেখব যেটা খুবই ইম্পর্টেন্ট এবং এটা আমরা সবসময় ব্যবহার করব, সেটা হচ্ছে বর্ডার। সো বর্ডারের ক্ষেত্রে যদি আমরা তখন অল বর্ডারটা দেখেছিলাম, আরও বেশ কিছু বর্ডার আছে, যেমন এখানে অল বর্ডার করলে সবগুলো একবারে বর্ডার হবে। আরেকটা হচ্ছে আপনি যখন বটমে, যেমন আমি এইটার যদি বটম বর্ডারে ক্লিক করি তাহলে বটম বর্ডার হবে। সিমিলারভাবে টপ বর্ডার, লেফট বর্ডার, রাইট বর্ডার, অর্থাৎ ডান বাম যে কোনো পাশে, যেমন ধরেন আমি আরেকটা দেখাই যে এখান থেকে আমি চাচ্ছি যে রাইটে বর্ডার দিতে, তাহলে এই সেলের রাইটে মানে এই জায়গাটা একটা বর্ডার হয়ে গেছে, এই যে দেখা যাচ্ছে বর্ডার হয়ে গেছে। তো এইভাবে ডান বাম বর্ডার করতে পারেন। আরেকটা হচ্ছে আউটসাইড বর্ডার। তো আউটসাইড বর্ডারটা যখন আপনি দিবেন তখন কি হবে, চারপাশ দিক থেকে বর্ডার, মাঝখানগুলো বর্ডার আসবে না। আরেকটা হচ্ছে আউটসাইড বর্ডার, বাট সেটা হবে হচ্ছে থিক, অর্থাৎ একটু মোটা হবে। দেখেন বাইরে দিয়ে বর্ডার হয়েছে, তবে সেটা মোটা হয়েছে। এরপরে আসি, এখান থেকে আরও আপনারা এগুলো ইউজ করে করে দেখবেন, বটম বর্ডার, ডাবল বর্ডার, তারপর থিক বর্ডার, এগুলো ইউজ করে করে দেখবেন। সবগুলো দেখাইতে গেলে ভিডিও অনেক বেশি বড় হয়ে যাবে, অলরেডি অনেক বড় হয়ে গেছে। তো এখানে ড্র বর্ডারের মাধ্যমে আমরা এইভাবে বর্ডার আঁকাআঁকি করতে পারি, এখানে সুন্দর করে আঁকতে পারি। দেখেন আপনার যেদিকে মন চাই সেদিকে ক্লিক করে আঁকতে পারেন, অথবা আপনি এইভাবে লম্বালম্বি টান দেন, এভাবে লম্বালম্বি টান দেন, অথবা যদি এইভাবে টান দেন, দেখেন এটা আউটসাইড বর্ডার হচ্ছে, ড্র বাট আউটসাইড বর্ডার। আপনি আবার এটার মাঝখান দিয়ে এভাবে টেনে টেনে এভাবে বর্ডার করতে পারবেন। আরেকটা বর্ডার আছে, সেটা হচ্ছে ড্র বর্ডার গ্রিড। গ্রিডটার পার্থক্য হচ্ছে যে এটাও আপনার ড্র করবে, বাট এটার পার্থক্য হচ্ছে যখন আপনি এভাবে টান দিবেন তখন এভাবে গ্রিড মানে মাঝখানে সবগুলো বর্ডার হবে। আগেরটা যেমন আউটসাইড হয়েছিল, এটা অল বর্ডার হিসেবে কাউন্ট হবে। আচ্ছা, এরপরে আমরা কি করতে পারি, ইরেজ করতে পারি। ইরেজে ক্লিক করে এখান থেকে আমরা বর্ডারগুলো মুছতে পারি, যেটা মন চাই সেটা আমরা মুছে দিতে পারি। এরপরে আমরা লাইন কালার চেঞ্জ করতে পারি, যেমন এখান থেকে যদি আমি একটা কালার দেই, কালার দেওয়ার পরে এখানে ইউজ করি, এগুলো আমরা কালারের বর্ডার ইউজ করতে পারবো, কালার চেঞ্জ করতে পারবো। ইভেন আমরা চাইলে এখান থেকে স্টাইল পরিবর্তন করতে পারবো, যেমন আমি ডাবল লাইন করে দিলে তখন ডাবল লাইন বর্ডার হবে, দেখেন ডাবল লাইন বর্ডার, এবং এভাবে টান দিলে ওইভাবে কাজ করবে। সো এইগুলো আপনাদেরকে একটু বেশি করে ইউজ করে করে দেখতে হবে, আশা করি বুঝতে পারছেন। তো আমি আবার যাই পরবর্তীতে। সো এইভাবে মূলত আমরা মেইনলি ফরম্যাটিংগুলো করে থাকি। এরপরে আমরা পরবর্তী অপশনটা দেখব হচ্ছে কলাম রো ইনসার্ট। সো কলাম রো ইনসার্টটা হচ্ছে যে কিভাবে, যেমন এখানে আমাদের একটা ডাটা দেওয়া আছে সিরিয়াল, নেম, ইনকাম, প্রফিট এবং এক্সপেন্স। আমি চাচ্ছি যে ইনকামের পরে, অর্থাৎ নেমের পরে বা ইনকামের আগে আমি নতুন একটা কলাম অ্যাড করবো, যেখানে আমরা যাদের আমি নামগুলো দিয়েছি তাদের ডেজিগনেশন বা পদবিটা লিখবো। সো এই ক্ষেত্রে আমাকে একটা নতুন কলাম নিতে হবে। সো এটা নেওয়ার জন্য আমরা এই আই কলামের উপর রাইট ক্লিক করে ইনসার্ট করলে আই কলামের আগে, অর্থাৎ এই ইনকামের আগে আমার একটা কলাম দিয়ে দিবে, সেই কলামে আমরা এখানে ডেজিগনেশন খুব সহজেই লিখতে পারবো, ডেজিগনেশন, ঠিক আছে। সো এমন হতে পারে যে আপনার এই 2 নাম্বার অর্থাৎ ইমতিয়াজ নাম যার, ওনার পরে হচ্ছে ওনার পূর্বে আরেকটা আমি রো ইনসার্ট করব। তাহলে কি করব, এই 10 নাম্বারের উপর রাইট ক্লিক করব, দেন ইনসার্টে ক্লিক করলে আমার এখানে একটা ফাঁকা সেল দিয়ে দিবে, যেখানে আমি এখানে লিখতে পারবো, ঠিক আছে। তো আমি আবার যদি এটার উপর রাইট ইনসার্ট করি, এভাবে আরেকটা চলে আসবে। এখন আমি যদি এই দুইটা একসাথে সিলেক্ট করে যদি রাইট ক্লিক করে ইনসার্টে ক্লিক করি, তাহলে দুইটা করে আসবে। আবার এই 4টাকে আমি সিলেক্ট করে যদি ইনসার্ট করি, তাহলে 4টা আসবে। আবার আমি যদি 2টা কলামকে একসাথে সিলেক্ট করে ইনসার্ট করি, তাহলে এই পাশে 2টা কলাম ইনসার্ট হবে।
সো এইভাবে আমরা ইনসার্টগুলো করতে পারি। এবং এই ইনসার্ট করার আরেকটা শর্টকাট পদ্ধতি বলে দেয়, সেটা হচ্ছে কন্ট্রোল শিফট ইকুয়াল যখন আপনি দিবেন, কন্ট্রোল শিফট চেপে ধরে ইকুয়াল যতবার দিবেন ততবার নতুন নতুন রো তৈরি হবে। আবার এই জের উপরে ক্লিক করে যদি আমি কন্ট্রোল শিফট ইকুয়াল দিতে থাকি তখন একটা একটা করে কলাম ওপেন হবে। সো এইভাবে আমরা শর্টকাটে কলাম রো ইনসার্ট করতে পারি। পরবর্তী অপশন দেখব ফরম্যাট। সো এখানে আমরা ফরম্যাটটা কি সেটা প্রথমে বুঝতে হবে। ফরম্যাটটা হচ্ছে বিভিন্ন ফরম্যাটে আমরা লেখাগুলো লিখতে পারি বা নাম্বারগুলো লিখতে পারি। প্রত্যেকটা নাম্বার বা টেক্সটের এক এক ধরনের ফরম্যাট থাকে। সো এই ফরম্যাটগুলো আমরা এখন দেখব। যেমন বাই ডিফল্ট প্রত্যেকটা ফর্ম, এই যে এইগুলো বাই ডিফল্ট হচ্ছে জেনারেল ফরম্যাটে থাকে। এই যে এখানে দেখা যাচ্ছে জেনারেল ফরম্যাট, অর্থাৎ প্রত্যেকটা সেল বাই ডিফল্ট জেনারেল ফরম্যাটে আছে, বাট আপনার প্রয়োজনে আপনি এটা চেঞ্জ করতে পারবেন। এখন আমরা দেখব যে কিভাবে আমরা ফন্টগুলো চেঞ্জ করতে পারি। তো প্রথমে আসি জেনারেল, যেগুলো হচ্ছে নর্মালি আমরা যখন টেক্সটগুলো লিখব, যেগুলো বাই ডিফল্ট অলরেডি আছে। এখানে একটা ব্যাপার, জেনারেল ফরম্যাটে আপনি লিখতে পারবেন না কি, সেটা হচ্ছে আমি একটু এই যেগুলো দেখাচ্ছে এইগুলোই একটা স্ক্রিনশট এখানে রেখে দিচ্ছে, যাতে আপনারা এখান থেকে খুব সহজেই দেখে বুঝতে পারেন আর কি, যাতে আমাকে বারবার এখান থেকে ক্লিক করে না দেখাতে হয়। সো এখানে আমি যদি 0 লিখি জেনারেল ফরম্যাটে, তখন দেখবেন যে কোনো একটা নাম্বারের আগে 0 শুরু করলে সেই 0টা এখানে দেখাবে না। সো এখন কথা হচ্ছে এটা কেন দেখাবে না, কারণ জেনারেল ফরম্যাটে 0 কোনো ভ্যালু নেই, বাট আপনি শুধু অনলি একটা 0 দিলে তখন সেই 0টা দেখাবে, বাট 0-র পরে যদি আরও কিছু লেখেন তখন ওই 0টা আসবে না। তো জেনারেল ফরম্যাটে নর্মালি 0 আসে না। এটা করার জন্য আমরা পরবর্তীতে দেখব যে কীভাবে আমরা 0 করতে পারি। এরপরে আসি নাম্বার ফরম্যাট। সো নাম্বার ফরম্যাটটা মেইনলি হচ্ছে যে আমরা যখন ক্যালকুলেশন করব তখন নাম্বার ফরম্যাটটা ব্যবহার করে থাকি। যেমন এটাকে, এবং এই ফরম্যাটগুলো আপনি যতগুলো সেল সিলেক্ট করবেন ততগুলোর উপরেই কিন্তু অ্যাপ্লাই হবে, বুঝতে পারছেন? তো এইখানে যেমন আমি কয়েকটা সেল রাইট ক্লিক করে যদি এখানে ফরম্যাট সেল থেকেও আপনি এই যে এখানে নাম্বার থেকে নাম্বার করতে পারেন, অথবা চাইলে এখান থেকেও নাম্বার ইউজ করতে পারেন, যেখান থেকে মন চায় সেখান থেকে আপনি এটা ইউজ করতে পারেন। তো আমি যদি চাই এই চারটাকে আমি নাম্বার ফরম্যাট করব, তো রাইট ক্লিক করে এখান থেকে এই যে আমি ফরম্যাট সেলস থেকে নাম্বার ফরম্যাট করে দিলাম। এবং নাম্বার ফরম্যাট করার পর এখানে একটা বিষয় বোঝার আছে, সেটা হচ্ছে যে নেগেটিভ নাম্বারগুলো আমি কিভাবে দেখতে চাই। যেমন আমি যদি এখানে একটু জুম করে দেখাই, যে এখানে বলতেছে নেগেটিভ নাম্বারস এবং ডেসিমাল প্লেস। ডেসিমাল প্লেস বলতে বোঝাচ্ছি যে কোনো একটা নাম্বার লেখার পরে অটোমেটিক দশমিকের পরে কয় ডিজিট আসবে সেটা বোঝাচ্ছে। যেমন আমি যদি 2 ডিজিট রেখে এই অবস্থায় রেখে যদি আমি এখন বর্তমান নেগেটিভ নাম্বারটা দেখাচ্ছে হচ্ছে -1234.10, মানে হচ্ছে যখন আমি কোনো নেগেটিভ নাম্বার দেবো তার আগে মাইনাস দিয়ে আমাকে নেগেটিভ মাইনাসগুলো নাম্বারগুলো দেখাবে। এখন যদি ওকে করি এবং এখানে যদি আমি কোনো নাম্বার লিখি, যেমন ধরেন ফর এক্সাম্পল 456, তাহলে দেখেন 456-এর পরে আমার 2টা 0 চলে আসছে। বাট আপনি যখন মাইনাস কোনো কিছু দিবেন -56, তখন সেটার আগে কি হবে -56.00 আসবে। বাট যদি আপনি এরকম চান, এখন আমি যদি এখানে কিছু একটা দিই 55টা কেন আসে নাই, কারণ 55টা হচ্ছে আমি ফরম্যাটিং করি নাই, অর্থাৎ ফরম্যাটিং যেহেতু 4টা করছে এই জন্য এটা 4টার মধ্যে কাজ করবে। এখানে যেমন 55 লিখলে কিন্তু আমার 55.00 চলে আসবে, ঠিক আছে? সো এই ফরম্যাটিংটা যদি চেঞ্জ করতে চান, যেমন ধরেন আমি চাচ্ছি যে ডিজিট যেন না থাকে, অথবা যেগুলো মাইনাস ফিগার সেই মাইনাস ফিগারগুলো রেড কালার অথবা ব্র্যাকেটে দেখাবে। যেমন আমরা বিভিন্ন বিশেষ করে যে ট্রানজ্যাকশনগুলো হয়, ব্যাংকের যে ট্রানজ্যাকশন বা লেনদেনগুলো হয়, যে ব্যাংক স্টেটমেন্ট, সেখানে কি হয় মাইনাসের যে ফিগারগুলো, এগুলো অনেক সময় মাইনাসগুলো প্রিন্টে ভালো স্পষ্ট বোঝা যায় না, এই কারণে তারা কি করে মাইনাস ফিগারগুলো ব্র্যাকেটের মধ্যে রাখে। এখন যদি আপনি নাম্বারে এরকমটা করতে চান, তাহলে পুরোটাকে সিলেক্ট করে ফরম্যাট সেলস থেকে যেতে হবে আপনাকে নাম্বারে। যেমন আমি এখানে ডেসিমাল ভ্যালু মানে দশমিকের পরে যে ডিজিট এটা চাচ্ছি না, এটাকে অফ করে দিব। দেন এখান থেকে এই যে আমার নেগেটিভ নাম্বারটা এটা ব্র্যাকেটে দেখাবে। সো ব্র্যাকেটটা করে ওকে করলে তখন কি হবে দেখেন, এই 56 নেগেটিভ, এই জন্য আমাকে ব্র্যাকেটে দেখাচ্ছে। 55-এর আগে যদি আমি একটা মাইনাস দিয়ে দিতাম, তাহলে সেটা আমাকে কি করতো, এই যে এরকম একটা সমস্যায় পড়বেন যে মাইনাস আপনি যখন 55-এর আগে ইউজ করছেন, তখন যদি বাইরে কোনো সেলে ক্লিক করেন তখন সেই সেলের যে নামটা সেটা এখানে চলে আসে। এই জন্য আপনারা যেটা করবেন যে মাইনাস দিয়ে কোনো সেলে ক্লিক করবেন না, ইন্টার প্রেস করবেন। অর্থাৎ আমি এখানের আগে যদি মাইনাস ইউজ করি, তাহলে আমি বাইরে কোনো সেলে ক্লিক করব না, আমি যেটা করব মাইনাস ইউজ করলে বা ইকুয়াল টু ইউজ করলে অবশ্যই ইন্টার ইউজ করতে হবে, ইন্টার। বাট আপনি যদি নর্মালি কোনো নাম্বার লেখেন, যেমন আমি সরাসরি -56 লিখে যদি বাইরে ক্লিক করি তখন সেটা কাজ করবে, বাট এডিট করতে গেলে পরে তখন সেটা কাজ করবে না। মানে যেমন এটাকে আমি যদি এরকম এডিট করতে যাই তখন সেটা কাজ করবে না। যেমন এটা 55 এন্টার দিলাম,
এভাবে যদি আপনি মাইনাসটা দিয়ে বাইরে ক্লিক করেন তাহলে দেখেন এই যে H9 চলে আসছে, ঠিক আছে। এরকম লিখলে এডিট করতে গেলে ইন্টার প্রেস করতে হবে, আর যদি আপনি সরাসরি এটাকে ডিলিট করে মাইনাসের কিছু লিখতে চান তাহলে সরাসরি লিখে বাইরে ক্লিক করলেই কাজ করবে। আশা করি বুঝতে পারছেন। এরপরে হচ্ছে কারেন্সি। কারেন্সিটা মূলত হচ্ছে মেইনলি যে আমরা বিভিন্ন রকমের যে সব দেশের যে কারেন্সি আছে, বাংলাদেশে যেমন টাকা হচ্ছে কারেন্সি, ইন্ডিয়ান রুপি বা হচ্ছে আমেরিকান ডলার। সো এই কারেন্সিগুলো ইউজ করতে পারি আমরা কিভাবে, এখান থেকে রাইট ক্লিক করে ফরম্যাট সেল, এখান থেকে হচ্ছে কারেন্সি, দেন এই যে সিম্বল আছে, তো বাংলাদেশের জন্য আপনি টাকা ইউজ করতে পারেন। এখন আমি আপাতত ডলারটা দিয়ে দেখাচ্ছি, ডলার আর ডেসিমালটাকে 0 করে দিলাম যাতে আমার দশমিকের পরে কোনো ভ্যালু না দেখায়। ওকে করে দিলে এখন কি হবে, আমি যখন কোনো কিছু লিখবো যেমন 45 তখন তার পাশে একটা ডলার চিহ্ন চলে আসছে। সো এইভাবে আপনি কারেন্সিগুলো দিতে পারবেন। এরপরে অ্যাকাউন্টিংটা অনেকটা সিমিলার কারেন্সির মতোই, বাট অ্যাকাউন্টিংটা ইউজ করা হয় মেইনলি ট্রানজ্যাকশন বা হচ্ছে ব্যাংক স্টেটমেন্টের ক্ষেত্রে বা এই ধরনের ডাটার ক্ষেত্রে মূলত অ্যাকাউন্টিং ইউজ করা হয়। এগুলোও অনেকটা সিমিলার। রাইট ক্লিক করবেন, দেন ফরম্যাট সেল থেকে অ্যাকাউন্টিং, তারপর হচ্ছে এখান থেকে আপনি যে কারেন্সি দেবেন, যেমন আমি যদি ডলার দিয়ে ওকে করি তাহলে দেখেন এখানে 45 লিখলে এই ডলারটা তখন এই বাম পাশে দেখাবে, অর্থাৎ এটা অ্যাকাউন্টিংয়ের ক্ষেত্রে প্রযোজ্য হয়। দশমিকের উপর 00 আছে, এটা আপনি ওখানে ডিলিট করতে পারেন। আচ্ছা, শর্ট ডেটটা মূলত কি, শর্ট ডেটটা মূলত হচ্ছে যেমন ধরেন আমি যদি এখানে 12, যেমন আজকের যে ডেটটা সেটা হচ্ছে 24/01/2025, এটা যদি লিখে দেই তাহলে দেখেন অটোমেটিক এটার ডেট চেঞ্জ হয়ে গেছে, এটা ফরম্যাট অটোমেটিক চেঞ্জ হয়ে গেছে, ডেট ফরম্যাট হয়ে গেছে। তার মানে এটা অলরেডি বাই ডিফল্ট শর্ট ডেট হয়ে গেছে। বাট আপনি চাইলেও কিন্তু রাইট ক্লিক করে ফরম্যাট সেল থেকে এখানে ডেট করে দিতে পারেন, বা হচ্ছে শর্ট ডেটটা করার জন্য এখান থেকে ক্লিক করতে হবে, দেন শর্ট ডেট করে দিলে এটা শর্ট ডেট হয়ে যাবে। এমনিতেই নর্মালি কোনো নাম্বার লিখলে অটোমেটিক সেটা শর্ট ডেট হবে। বা যদি আপনি চান যে এটাকে লং ডেট করতে, লং ডেট বলতে বোঝাচ্ছি যে একদম বিস্তারিত ডেট, তাহলে আপনি এখানে থেকে লং ডেট করে দিতে পারেন, অথবা এখানে রাইট ক্লিক করে ফরম্যাট সেল থেকে এই ডেট থেকে এই যে লং ডেট সিলেক্ট করে দিতে পারেন। বাট আমরা সরাসরি এখান থেকে সিলেক্ট করব। শর্ট ডেট লং ডেট সিলেক্ট করার জন্য আপনারা সবসময় এই জায়গা থেকে সিলেক্ট করে দিবেন। লং ডেট করে দিলাম তাহলে এরকম দেখাচ্ছে। এটা দেখানোর মানে হচ্ছে যে লং ডেট যেহেতু অনেক বড় লেখা, এই জন্য আমার এই এতটুকু কলামে এটা ধরে নাই, এই জন্য আমাকে এখানে ডাবল ক্লিক করতে হবে। তাহলে কি হবে, অটোমেটিক সে তার যতটুকু স্পেস দরকার ততটুকু স্পেস নিয়ে যাবে, এবং আমাকে এখানে দেখাচ্ছে ফ্রাইডে জানুয়ারি 24, 2025। সো এই হচ্ছে শর্ট ডেট লং ডেট। এই লং ডেটগুলো আপনি এই লং ডেটটা আমি শর্ট ডেটে দেখালাম আর কি। এরপরে টাইমটা হচ্ছে যেমন যদি আমি পুরোটা সেল টাইম করব, তো পুরোটা সেল সিলেক্ট করলাম, রাইট ক্লিক করলাম, দেন আমি যেটা করব সেটা হচ্ছে ফরম্যাট সেল থেকে টাইম করে ওকে করে দিলে এখন দেখেন টাইম করার পরে আপনাকে টাইপ দেখাবে যে কোন টাইপে দেখতে চাচ্ছেন, মানে সেকেন্ড আকারে নাকি এই যে PM আকারে নাকি AM আকারে, কোন আকারে দেখতে চাচ্ছেন। যেমন আমি চাচ্ছি এটা 1:30 PM এ দেখতে, তাহলে আপনি এটাকে সিলেক্ট করে জাস্ট ওকে করে দিবেন। এখান থেকে ওকে করে দিলে তখন এটা ডেট টাইম ফরম্যাট হবে। এখন টাইমগুলো লেখার ক্ষেত্রে কীভাবে লিখবেন, যেমন আমি চাচ্ছি যে 7:15 লিখতে, তাহলে 7:1:5 দিয়ে যদি বাইরে ক্লিক করি তাহলে আপনি দেখতে পাচ্ছেন যে 7:15 দেখাচ্ছে। বাট এই কাজটা যদি আমি এখানে করতাম তাহলে আমাকে কি দেখাতো, এরকম 7:15 দেখাতো। বুঝতে পারছেন, টাইমটা আসতো না। বাট এটা করার জন্য আপনাকে ফরম্যাটটা চেঞ্জ করতে হবে। এরপরে আমরা দেখবো যে পার্সেন্টেজ। অনেক সময় আমরা পার্সেন্টেজ হিসাব করার জন্য পার্সেন্টেজটা ইউজ করে থাকি। তো পার্সেন্টেজটা মূলত কীভাবে ইউজ করব, পুরোটাকে সিলেক্ট করব, দেন এই জেনারেল থেকে আপনি পার্সেন্টেজ করে দিতে পারেন, অথবা রাইট ক্লিক করে পার্সেন্টেজ করতে পারেন। এখন এখানে একটা কমন কোশ্চেন থাকতে পারে যে আমি এইখান থেকে ইউজ করব নাকি এই ফরম্যাটের এখান থেকে ইউজ করব। ফরম্যাট সেল এখান থেকে ইউজ করলে আপনি অনেক ইনফরমেশন পাবেন, অর্থাৎ পার্সেন্টেজ দেওয়ার পরে আপনার ডেসিমাল প্লেসগুলো 0 করে দিতে পারবেন। সো এটা কিন্তু আপনি এখান থেকে পারবেন না। সো এখন আমি যদি এখানে 45 লিখি, দেখেন অটোমেটিক এখানে পার্সেন্টেজ অ্যাড হয়ে গেছে। 100 করি, 100 অ্যাড হয়ে গেছে। এখন কথা হচ্ছে যদি এই পার্সেন্টেজটা, যেমন আমি এই কয়েকটা সেল যদি এখান থেকে পার্সেন্টেজ করতাম তাহলে কি হতো, তাহলে যেটা হতো আমি যখন 10 লিখতাম তখন সেটা 10.00 আসতো। এখন এই 10.00কে 0 করার জন্যই মূলত আমরা রাইট ক্লিক করে ফরম্যাট সেল থেকে পার্সেন্টেজের এখান থেকে ডেসিমেলটা 0 করতে পারি। ঠিক আছে, কারণ এই কাজটা এখান থেকে করা পসিবল না। সো এখানে হচ্ছে রাইট ক্লিক করে ফরম্যাট সেল হচ্ছে বিস্তারিত, আপনি ওখান থেকে কাজ করতে পারবেন। আচ্ছা, এরপরে আমরা ফ্র্যাকশনটা মূলত ভগ্নাংশ। ফ্র্যাকশন যখন আপনি দেব তখন ভগ্নাংশ কাউন্ট হয়, মানে 1/4 বা এরকম সামথিং লাইক দ্যাট। যদিও আমার এটা ফ্র্যাকশনটা খুব বেশি আসলে এইভাবে কাজে লাগে না, সাইন্টিফিকটা যারা সাইন্টিফিক কাজ করে তাদের জন্য লাগে, যেটা আমরা স্কিপ করে যাচ্ছি। এটা খুব বেশি কাজে লাগে না, বাট যাদের বিস্তারিত
এটা যদি কারো প্রয়োজন হয় আপনারা একটু কষ্ট করে একটু ইউটিউব থেকে দেখে নিতে পারেন, এটার উপর ভিডিও আছে দেখতে পারেন, কিন্তু আসলে খুব বেশি এটা লাগে না। আর টেক্সট ফরম্যাটটা হচ্ছে ওই যে আমরা কিছুক্ষণ আগে বলছিলাম প্রথমে যে যখন জেনারেল ফরম্যাটে আমরা জিরো কাজ করে না, বাট এটা জিরো যদি আপনি যেমন আপনি একটা নাম্বার লিখতে চাচ্ছেন ফর এক্সাম্পল, সো নাম্বার লেখার ক্ষেত্রে আমরা কী করি, এখানে 0 1 7 2 5 সামথিং এরকম নাম্বার লিখি, তখন দেখবেন যে জিরোটা চলে যাচ্ছে। সো এইটার জন্য একটা সলিউশন আছে, সেই সলিউশনটা হচ্ছে আমরা এটাকে ফরম্যাটগুলোকে টেক্সট ফরম্যাট করব। যেমন আমি এই কয়েকটা সিলেক্ট করলাম, রাইট ক্লিক করলাম, ফরম্যাট সেল, দেন টেক্সট ফরম্যাট করে যদি ওকে করি তাহলে কী হবে, এটা টেক্সট ফরম্যাট হয়ে যাবে। এখন যদি আমি জিরো দিয়ে সামথিং কিছু লিখি তখন দেখবেন জিরো কাজ করতেছে। আমি যদি অনেকগুলো জিরো লিখে দিই অনেকগুলো জিরোই কাজ করবে। এবং এইখানে যে একটা কালার দেখা যাচ্ছে এটার মানে হচ্ছে আমাকে এক্সেল বলতেছে আমি কোনো এরর করছি কিনা। তো আমি যেহেতু এরর করি নাই, এখানে ক্লিক করে ইগনোর এরর ক্লিক করে দিলে ওইটা চলে যাবে। যদিও এটা থাকলেও কোনো সমস্যা নেই, কারণ এটা প্রিন্ট যখন করবেন তখন প্রিন্টে ওইটা আসবে না। তো মোটামুটি এই ছিল হচ্ছে ফরম্যাটিংয়ের ব্যাপার। এখন আমরা দেখব হচ্ছে সাম। তো আমরা কয়েকভাবে সামটা করতে পারি। তো এরপরে হচ্ছে আমরা সাম দেখব এবং সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন এবং ডিভিশন, মানে হচ্ছে যোগ বিয়োগ গুণ ভাগ। তো মোটামুটি আমাদের বেসিক যে বিষয়গুলো সেগুলো হচ্ছে ফরম্যাটিং পর্যন্ত, যেগুলো অলরেডি আমরা দেখেছি। বাট সাম বা সাবট্রাকশন যেগুলো, এটা আমরা মূলত ফাংশনের যে কাজগুলো এটা আমরা পরবর্তী লেকচার থেকে বা পরবর্তী ভিডিওতে আমরা এটা পরবর্তী সেকেন্ড পার্ট হিসেবে নিয়ে আসবো। বাট আজকের ক্লাসটা হচ্ছে এই পর্যন্তই থাকবে। তো এতটুকু মূলত এক্সেলের একদম বেসিক যে কোর যে বিষয়গুলো, তো এগুলো হচ্ছে বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে। আদারওয়াইজ আপনি যদি আসলে নিজেকে এক্সেলে এক্সপার্ট করতে চান তাহলে এই ব্যাপারগুলোকে একটু বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে। অনেক বেশি আমি দেখাইছি বা অনেক জায়গায় একটু বলে গেছি যে এই বিষয়গুলো আপনারা বেশি প্র্যাকটিস করবেন। যেমন ধরেন আমি এই যে বর্ডারের ক্ষেত্রে বলেছি, এখানে কিন্তু অনেক ব্যাপার স্যাপার আছে যেগুলো আপনি যদি কাজ না করেন বা এগুলো যদি প্র্যাকটিস না করেন তো আলটিমেটলি এগুলো আপনি প্রপারলি বুঝতে পারবেন না। বাট আপনার এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে একটু বেশি করে সময় দিতে হবে। সো আজকে এই পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ। আমরা পরবর্তী এই লেকচারের যে বাকি অংশটা সেটা পরবর্তী ভিডিওতে আমরা নিয়ে আসব, সাম এবং সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন।